আসসালামাইকুম। এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আমাদের যে জার্নি শুরু হয়েছিল, ফ্রি ক্লাসের জার্নি, যেখানে আমরা তোমাদেরকে অলরেডি 2 দিন আমরা টানা ফ্রি ক্লাসের আয়োজন করেছি। আজকে কিন্তু আমাদের তৃতীয় দিন, এবং তৃতীয় দিনে আমাদের প্রথম ক্লাস বাংলা ক্লাস। আজকে তোমাদের ক্লাস দিবে তোমাদের ফয়সাল ভাইয়া। আজকের ক্লাসে তোমরা অলরেডি দেখেছো, আমরা প্রত্যেকটা ক্লাসে আমরা কিছু না কিছু উপহার হিসেবে রাখি। আজকের ক্লাসে কিন্তু সেম ভাবে আজকে বাংলা ক্লাসে তোমরা যারা সর্বোচ্চ সংখ্যক বন্ধুদেরকে মেনশন দিবে, সর্বোচ্চ সংখ্যক শেয়ার দিবে, তাদের জন্য কিন্তু থাকছে ডিউডিমার্সের এই টি শার্টটা সম্পূর্ণ উপহার। গতকালকের ক্লাসে আমরা দেখেছিলাম বিজয়ী তালিকার নাম ছিল জান্নাতের, যে হচ্ছে আমাদের ক্লাসে টি শার্ট বিজয়ী ছিল। এবং গতকালকে আমাদের ইংরেজির একটা বই দিতে নিয়েছিল, সেটা হচ্ছে মাহমুদুল হাসান। এই ইংরেজি গ্রামারের বইটা কিন্তু সে দিতে নিয়েছিল। তার আগের দিন আমরা কিন্তু 2টা ইংরেজি বই দিয়েছিলাম, এমসিকিউ এবং রিটার্নের উপরে। তো সেম ভাবে আজকের ক্লাসে তোমাদের জন্য, আজকে যে এখন বাংলা ক্লাস অনুষ্ঠিত হবে, এই ক্লাসে কিন্তু তোমাদের জন্য এই টি শার্টটা উপহার হিসাবে আছে। এবং আজ রাত 9টায় তোমাদের জন্য কিন্তু হিসাব বিজ্ঞানের ক্লাস আমি নিব, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা যারা ক্লাসে উপস্থিত হয়ে গেছো, তারা দ্রুত সময়ের মধ্যে ক্লাসটা একটু কাইন্ডলি শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, বেশি বেশি মেনশন করে দিবা। এই কারণ যারা বেশি বেশি মেনশন করে দিবে তাদের জন্য কিন্তু আমরা এই টি শার্টটা উপহার হিসেবে রাখছি। তো তোমাদের ফয়সাল ভাইয়া তোমাদের ক্লাসটা কন্টিনিউ করবে। আজকে কিসের উপর ক্লাস ফয়সাল? আজকে আমরা উচ্চারণের উপর ক্লাস করব। আচ্ছা, উচ্চারণ নিয়ে খুব জটিল সুন্দর একটা ক্লাস হবে। তো ক্লাসে মনোযোগ সহকারে থাকলে অনেক কিছু শিখতে পারবা, আই হোপ। এন্ড তোমাদের হচ্ছে দিন শেষে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। তো সবাই ক্লাস এনজয় করো, ইনশাআল্লাহ দেখা হচ্ছে। থ্যাংক ইউ। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম গাইজ। এতক্ষণ তোমাদের সকলের প্রিয় ভাইয়া আজকে ক্লাসের ইন্ট্রোডাকশনটা করে দিলেন। তিনি যে কথাগুলো বলে গিয়েছেন তোমরা আশা করি সকলেই শুনতে পেরেছো। হ্যাঁ, যদি না শুনে থাকো তাহলে আমি আবার বলছি যে আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের জন্য বাংলা বিষয়ের উপর যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক উচ্চারণ, এই টপিকের উপর আমরা ক্লাস করব। এবং যেমনটা আমাদের বাপি ভাইয়া বলেছেন যে ক্লাসের মধ্যে যারা সর্বোচ্চ সংখ্যক কমেন্ট করবে এবং শেয়ার করবে তাদের কাছে কিন্তু ড্রিমার্সের পক্ষ থেকে একটি উপহার পৌঁছে যাবে। সেক্ষেত্রে তোমরা আর দেরি না করে দ্রুতই তোমাদের বন্ধুদেরকে মেনশন করো এবং ক্লাসের লিঙ্কটি শেয়ার করে দাও। কারণ উচ্চারণ টপিকটা কিন্তু একটু ছোট হলেও, যে বলে না যে ছোট মরিচে ঝাল বেশি, তো উচ্চারণ কিন্তু একটু কঠিন আছে। কিন্তু এই কঠিন বিষয়টা কিভাবে আমরা খুব সহজে আয়ত্ত করতে পারি সেটাই আমরা আজকের ক্লাসে দেখব। ওকে, আশা করছি তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে সংযুক্ত থাকবে এবং রেসপন্ড করবে। ওকে, তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো বলো তো? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। তোমরা কে কোথা থেকে সংযুক্ত আছো আমাকে একটু জানিয়ে দাও তো, এবং বন্ধুদেরকে মেনশন করো ফার্স্ট। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা, একটা মজার কথা হচ্ছে এই উচ্চারণটা কিন্তু আমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি তারা কিন্তু অলরেডি আমাদের একাডেমিক পড়াশোনায় উচ্চারণটা শিখে এসেছি। কিন্তু ওইখানে দেখা যায় কি যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে উচ্চারণ যেগুলো বোর্ডের বিগত বছরগুলোতে এসে থাকে ওইখান থেকে একটু কমন বেশি আসে, কিন্তু অ্যাডমিশনের প্রশ্নটা তো গতানুগতিক হয় না, কিছুটা একটু ভিন্ন আঙ্গিক থেকে বা একটু ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে একটু সূক্ষ্ম পার্থক্য দ্বারা যে অপশনগুলো থাকে সেগুলো আমাদের কাছে উপস্থাপন করা হয়। তো সেই ক্ষেত্রে ওই উচ্চারণ আর আজকের উচ্চারণের ক্লাসের মধ্যে কিছুটা তফাৎ তোমরা একটু দেখতে পাবে। হয়তো তোমরা অনেক নিয়মের সঙ্গে পরিচিত নয়, কিন্তু আজকে কিন্তু তোমরা পরিচিত হবে। আচ্ছা, কুমিল্লা থেকে, নরসিংদী থেকে, ঝিনাইদহ থেকে, চাঁদপুর থেকে, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সকলকে ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য। এখনো যারা সংযুক্ত হওনি তারা দ্রুত সংযুক্ত হয়ে পড়ো, আমি কিন্তু ক্লাসটা এখনই শুরু করে দিব। গত ক্লাসে তোমাদের খুব সম্ভবত সন্ধির উপর ক্লাসটা নিয়েছিলাম, আজকে নেব উচ্চারণের উপর। জি, রংপুর থেকে, ফার্মগেট থেকে। আচ্ছা, আমিও ফার্মগেট আছি, দুজনে একই জায়গায় আছি। আরিয়ান, ওকে, ঠিক আছে, চলো তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। যারা নতুন করে সংযুক্ত হয়েছে তাদের জ্ঞাতার্থেই বলি, আজকে আমরা বাংলা উচ্চারণের উপর ক্লাস করতে চলেছি। একটি খুব সুন্দর এবং চমৎকার সহজ ও সাবলীল একটি ক্লাস হবে। আচ্ছা দেখো, তোমাদের জন্য প্রথমে আমি যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, আহ্লাদ, এই শব্দের প্রমিত উচ্চারণটা কোনটা? আচ্ছা, শুরুতেই আমি একটু বলে রাখি, যখনই আমরা
কোনো বানানের সঠিক কোনো উচ্চারণ আমরা করতে যাব, তখন কিছু কিছু বিষয় যেগুলোকে বেসিক রুলস বলা হয়, এগুলো কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। প্রথম কথা হচ্ছে, দেখো 1 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আঞ্চলিকতা প্রহার করতে হবে। 1 নম্বর বিষয়টা হচ্ছে আঞ্চলিকতা প্রহার করতে হবে বা আঞ্চলিকতা বাদ দিতে হবে। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের, অর্থাৎ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী, আদিবাসী বলো বা যারা ঢাকায় থাকে, পুরান ঢাকায় থাকে, বা যারা খুলনায় নোয়াখালী থাকে, তাদের যে বলার অ্যাকসেন্টটা কিন্তু একই ধরনের হয় না। ভিন্ন ভিন্ন আঙ্গিক হওয়ার কারণে কিন্তু তাদের উচ্চারণের পার্থক্য দেখা যেতে পারে। তো সেই ক্ষেত্রে নিজের আঞ্চলিকতা বা প্রেফারেবল যেভাবে আমরা উচ্চারণ করি, ধ্বনি বিপর্যয় ঘটে, ওই রকম ভাবে উচ্চারণ করলে কিন্তু আমরা সঠিক বা প্রমিত উচ্চারণ নির্ণয় করতে সক্ষম হতে পারবো না। আচ্ছা, 2 নম্বর বিষয়টা যেটা তোমরা মনে রাখবে আঞ্চলিকতা বাদ দেওয়ার পাশাপাশি, সেটা হচ্ছে আমরা এই যে একবারে যতটুকু উচ্চারণ করে যেখানে আমরা থামতে পারি, সেখানে আমরা একটা হসন্ত বা একটা হস চিহ্ন দেব। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো, যেখানে থামবো বা উচ্চারণের সময় যেখানে আমরা পজ নিব, স্টপ নিব, সেখানে আমরা একটা হস চিহ্ন দিব বা হসন্ত চিহ্ন দেব। বুঝলে? আচ্ছা, তাহলে এই যে এই দুইটা বিষয়, যে বেসিক রুলস যদি আমরা মাথায় রাখি, বাদ বাকি বিভিন্ন যে নিয়ম কানুনগুলো রয়েছে সেগুলোর আঙ্গিকে কিন্তু আমরা খুব সহজেই সলভ করে ফেলতে পারবো। দেখো, এই যে আলহাদ আমরা বলি না, বাট এই যে এই শব্দটাকে আমি এখন একটু ভাঙলে কি পাবো? দেখো, ভাঙলে পাবো, এখানে আমি আ পাচ্ছি, এর সঙ্গে হ এবং ল, হ এবং ল, এই দুইটা কিন্তু একটা যুক্ত বর্ণ পেয়ে গেলাম। পরবর্তীতে আমি পেয়ে গেলাম একটা আকার, এবং পরবর্তীতে আমি পেলাম আর একটা দ। এখন আমার কাজ হচ্ছে এই যে হ এবং ল, এই যে এইটাকে নিয়ে কাজ। এখন হয় ল, এই যুক্ত বর্ণটা যখন আমরা উচ্চারণ করি, তখন আমরা এভাবে উচ্চারণ করি যে হ এ ল, হ এ ল, তাই না? আচ্ছা, এখন খেয়াল করার বিষয় হচ্ছে এইটা, যে যখনই এই ধরনের যুক্ত বর্ণ তোমরা দেখতে পাবে, যেমনটা হয় ল রয়েছে, বা আমি আরো বলতে পারি, দেখো এই যে হয়ের নিচে যে ন যুক্ত হয় না, এখানে কি হয়? হ যোগ মূর্ধন্য। ওকে, অতঃপর দেখো হয়ের পিঠে যে একটা ন সংযুক্ত হয়, এখানে কি সংযুক্ত হয়? হয়ের সঙ্গে দন্তন্য সংযুক্ত হয়, তাই তো? আচ্ছা, তাছাড়াও আরো আছে হ যোগ ম, এই যে এভাবে হ যোগ ম। আচ্ছা, এই যে এই সকল যে যুক্ত বর্ণগুলো আমরা যখন কোনো বানানের মধ্যে পাবো, তখন একটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে এই যে প্রথম বর্ণ, এটা দ্বিতীয় বর্ণ, এটা প্রথম, এটা দ্বিতীয়। এই যে যুক্ত বর্ণ ভাঙলে প্রথমে যে শব্দটা এবং দ্বিতীয় যে শব্দটা আমরা পাচ্ছি, সেখানে আমরা একটু রিভার্স দিয়ে ব্যাক করব। অর্থাৎ কি করব? এই যে দ্বিতীয় বর্ণটা, এই বর্ণটা আমার প্রথমে উচ্চারিত হবে এবং প্রথম বর্ণটা আমার দ্বিতীয় ভাগে উচ্চারিত হবে। বুঝতে পেরেছো তোমরা? অর্থাৎ দ্বিতীয়, এই যে সেকেন্ড যে বর্ণটা আমরা পেলাম, এই দ্বিতীয় বর্ণটা আমরা উচ্চারণ লেখার সময় শুরুতে লিখব, এবং প্রথম যে বর্ণটা সেটা আমরা পরে লিখব। বুঝতে পেরেছো? দেখো, তাহলে এইখানে যে হ যোগ ল, এটা যে আমরা পেয়েছিলাম, তাহলে স্বাভাবিক ভাবে তো আমাদের দেওয়ার কথা আহ্লাদ, এইভাবে, যেহেতু হটা আগে আসবে। কিন্তু না, আমরা একটু আগে কি নিয়ম শিখলাম, যে আগে লটা উচ্চারিত হবে, পরে হচ্ছে হ। তাহলে নিয়ে আসো, এখানে দেখো, এখানে অপশনে কি আছে? আচ্ছা, এটা তো আগেই মাইনাস হবে, ক নম্বরটা হওয়া সম্ভব না। আবার আহ্লাদ, এটা তো হয় না, এই যে আঞ্চলিকতা, আহ্লাদ করিস নে। তারপর আবার আছে আহ্লাদ এবং আলহাদ, এর মধ্যে অ্যান্সার কোনটা? এর মধ্যে অ্যান্সার হচ্ছে আমাদের খ নম্বর। তাহলে বুঝতে পেরেছো তোমরা? এই যে হ যোগ ল, এই লটা আগে উচ্চারণ করলাম, আল, এবং যেহেতু এখানে আমি একটু পজ নিয়েছি, এখানে একটু আমি স্টপ দিয়েছি না, বিরতি, সেই ক্ষেত্রে এখানে আমি একটু হসন্তর ব্যবহার করেছি, এবং পরবর্তীতে এই যে প্রথমে ল, পরবর্তীতে গিয়ে হচ্ছে আমার হ, আল হাদ। বুঝেছো তোমরা? আচ্ছা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। ঠিক আছে, অনেকেই বলেছো একের ঘ কেন না, একের ঘ হবে না। যারা একের বি বলেছো, অর্থাৎ খ নম্বর, তাদের উত্তরটা সঠিক হয়েছে। ঠিক আছে, দেখো, তাহলে আমরা পরবর্তী এমসিকিউতে চলে যাই। পরবর্তী এমসিকিউতে আমাদের জন্য রয়েছে, দেখো 2 আর 3 নম্বর এমসিকিউটা আমি কিছুটা একই ধাঁচের রেখেছি, যাতে করে তোমরা পাশাপাশি 2টা এমসিকিউ সলভ করার মাধ্যমে একটা কমন নিয়ম আয়ত্ত করতে পারো। দেখো, এখানে আমি রেখেছি তোমাদের জন্য আহ্বান, এখানে রেখেছি হচ্ছে বিহব্বল। আচ্ছা, তো আহ্বান আর বিহব্বল দুইটা বানানটা কিছুটা সিমিলারিটি আমরা দেখতে পাচ্ছি। কেন দেখতে পাচ্ছি? কারণ এখানে কিন্তু এই দেখো, এটাকে আমি ভেঙে ফেলি, মাঝখানে আমি কি পাচ্ছি? একটা যুক্ত বর্ণ পাচ্ছি, হ এবং ব সংযুক্ত আছে। আচ্ছা, হ এবং ব,
আহ্বান। এখন মূল কথাটা হচ্ছে আমাদের একটু স্মরণে রাখতে হবে যে যখন আমি কোনো বানানের মধ্যে, কোনো শব্দের মধ্যে এই যে হয় ব এটা দেখতে পাবো, তখন এটা দুই ধরনের উচ্চারণ হতে পারে। কয় ধরনের? দুই ধরনের। দুই ধরনের কি কি? হয় এটা ও ভ ও এরকম হতে পারে, অথবা এটা হতে পারে রস্যু ভ ওভ। তাহলে এই যে কি, এই দুই ধরনের। এখন কখন ওভ হবে এবং কখন উভ হবে এটা আমি কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য একটা নিয়ম আছে যে যখন শব্দের মধ্যে হয় ব দেখবে, এর পূর্ববর্তী বানানটা আমাকে একটু খেয়াল করতে হবে, এর পূর্ববর্তী অক্ষরটা আমাকে একটু খেয়াল করতে হবে, বর্ণটা আমাকে খেয়াল করতে হবে। খেয়াল করার বিষয় হচ্ছে, দেখো এইখানে হয় ব এর আগে আ সংযুক্ত রয়েছে, তাহলে কখন আমরা হয় ব এর পরিবর্তে ওভ দিব? যখন দেখব এর যে পূর্ববর্তী বর্ণ, ওই পূর্ববর্তী বর্ণটা অ বা আয়ের মতো উচ্চারিত হচ্ছে, তখন আমরা এখানে ওভ ব্যবহার করব। কিন্তু যখন হয় ব এর আগের যে বর্ণটা, সেখানে যদি আমরা রস্যই বা হস্যই বা দীর্ঘই এরকম যদি দেখতে পাই উচ্চারণটা, তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? ওভ ব্যবহার করব। এখন দেখো, তাহলে আহ্বান এর পূর্বে কি রয়েছে? অ বা আয়ের মধ্যে এখানে আমরা পেলাম কি? আ বর্ণটি পেয়েছি, তাহলে এখানে কি হবে? ওভ হবে। তাহলে এখানে দেখো অপশন, এটা বাদ, এটাও বাদ, এটাও বাদ, বাট এইটা কারেক্ট। এই যে ওভ, আও ভান, আও ভান, এই হচ্ছে আমাদের ওভ। বুঝতে পেরেছো? আচ্ছা, যারা এইটা বুঝতে পেরেছো তাদের জন্য 3 নম্বর এমসিকিউটা আরো সহজ হবে, যেহেতু একটা নিয়মের মধ্যে সবটা পড়ে গেছে। বলো তো দেখি তোমরা 3 নম্বর এমসিকিউর অ্যান্সারটা কি হবে? দ্রুত বলে ফেলো। আচ্ছা 2 নম্বর, হ্যাঁ 2 এর অনেকেই সি কারেক্ট অ্যান্সার করেছো তোমরা। 3 নম্বর অ্যান্সারটা একটু বলো দেখি, 3 নম্বরে তোমরা কারা সঠিক উত্তর দিতে পারো? দ্রুত বলো 3 নম্বরের উত্তর কি হবে? আচ্ছা 3-এর বি বলেছে একজন, তাই তো? আচ্ছা, হুমায়রা বলেছে 3-এর বি। আচ্ছা, মিম, মিথি, মিম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা সকলেই বলছো দেখি 3-এর বি, তার মধ্যে 3-এর বি হওয়ার কথা, তাই না? আচ্ছা, কেন হলো এটা তো আমরা আগেই দেখেছি, কারণ এই যে হয় ব এর আগে কিন্তু রশ্মি এর মতো উচ্চারণ হয়েছে, তাই না? রশ্মিকা রয়েছে না, তাহলে এই জন্যই এখানে আমাদের উভ দিতে হবে। তাহলে উভ হচ্ছে শুধু এই যে এখানে হচ্ছে বিউ ভব। বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে, তাহলে 4 নম্বর এমসিকিউ তো আসুন। দেখো, বাহ্য এই শব্দের উচ্চারণ কোনটি? বাহ্য শব্দের উচ্চারণ। আচ্ছা, তোমরা কি এটা কেউ বলতে পারবে বাহ্য শব্দের সঠিক উচ্চারণ কি হবে? ক, খ, গ নাকি ঘ? কোনটা সঠিক উত্তর দেখি? তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা, তারপর আমি ব্যাখ্যা করে বলছি তোমাদের। হ্যাঁ, 3 নম্বর সবারই মোটামুটি সঠিকই উত্তর হয়েছে, 3-এর খ হবে উত্তর। 4-এর উত্তর বলো দ্রুত দেখি, 4-এর অ্যান্সার কি হবে? 4-এর একজন বলেছো বি বলেছো, তানভীর তুমিও বি বলেছো। ওকে, দেখি বাকিরা কি বলে। সকলেই তো বি বলছে, ভিন্ন মত কেউ পোষণ করতে চাও না, এই তো একজনেরটা পেয়েছি, 4-এর ঘ বলেছে একজন ডি। ওকে, দেখি সর্বোচ্চ সংখ্যক অ্যান্সার কোন অপশনের প্রতি পড়ছে। আচ্ছা ঠিক আছে, অনেকে বলছো 4-এর খ হবে, দেখা যাক, আমরা একটা নির্ণয় করি নিয়মের আলোকে। দেখো, জফলার একটা নিয়ম আছে, জফলার নিয়মের থেকে এই নিয়মটা কিছুটা একটু ভিন্নতর। কারণ কি? কারণ হচ্ছে এখানে হ এর সঙ্গে জফলা সংযুক্ত হয়েছে। হ এর সঙ্গে যখন জফলা সংযুক্ত হয় তখন উচ্চারণটা কিছুটা এরকম হয়, জজ, অর্থাৎ কি জ এবং ঝ, জজ। এবং এই যে নিচে ছোট্ট করে একটা হসন্ত আসবে, যেহেতু প্রথম বর্ণে আমরা এখানে পজ দিব, একটা স্টপ দিব, তাই না? আচ্ছা, তাহলে এখানে দেখো জ এবং ঝ কোথায় আছে? জ এবং ঝ শুধুমাত্র এটাই নেই, এটাতেও নেই, আছে হচ্ছে আমার এই যে দুইটার ক্ষেত্রে। বাট এই যে দেখো উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন বলি বাহ্য, বাহ্য এরকম থেকেও বলো না, আমরা উচ্চারণ করি স্বাভাবিকভাবে কি বাহ্য, বাহ্য। তাহলে এই নিয়মের আলোকে এখানে আমরা জ এবং ঝ পাচ্ছি, এখানে জ পাচ্ছি এবং এখানে ঝ পাচ্ছি। প্রথম যে বর্ণ জ এর নিচে আমরা হসন্ত পেলাম এবং ঝ এর সঙ্গে উচ্চারণের স্বার্থে আমাদের কি হলো? বাহ্য
ও এর মতো উচ্চারিত হচ্ছে। তাহলে সঠিক উত্তর হবে 4-এর খ। দেন অক্ষর এই শব্দের কোন উচ্চারণটি শুদ্ধ হবে? দেখো অক্ষর শব্দের শুদ্ধ উচ্চারণটা কি হবে? অনেকে হয়তো আমরা অ এর নিয়ম জানি, ক্ষিয় এর নিয়ম জানি, আবার র এর নিয়ম আছে, র ফলার নিয়ম আছে, তাই না? আচ্ছা, বিভিন্ন নিয়ম থাকলেও শুরুতে আমরা এদিকে খেয়াল করি প্রথম বর্ণটি রয়েছে আমার অ। এখন আমার একটু মনে রাখতে হবে যে যখন অ এর পরে রস্বই, দীর্ঘই, হ্রস্ব, ক্ষীয়, জফলা, রি এটসেট্রা এগুলো যদি সংযুক্ত থাকে তাহলে স্বাভাবিকভাবে আমাদের এই যে যে অ এর উচ্চারণটা হবে কিসের মতো? ও এর মতো উচ্চারিত হবে। তাহলে দেখো এখানে অ এর পরে আমরা কোনটা পেয়েছি? আমরা অ এই বর্ণের পরে ক্ষীয়টা পেয়েছি না? তাহলে আমাদের নিয়ম অনুযায়ী যেটা আমরা পাচ্ছি যে অটা কিসের মতো হবে? ও এর মতো উচ্চারিত হবে। তাহলে ও আছে আমাদের অপশন ক এবং গ এই দুটার ক্ষেত্রে। তাহলে ঘ এবং ঘ এবং খ এই দুটো আগে আমরা কি করলাম? এক্সক্লুড করে দিলাম। এখন আমাদের অপশন রয়েছে ক এবং গ অপশনে। দেখো একটা আছে অক্ষর আর একটা রয়েছে অক্ষর, তাই না? আচ্ছা, এখন আমরা কি এটা যখন উচ্চারণ করি আর কি, অনেকে হয়তো এভাবে উচ্চারণ করে অক্ষর, বাট অক্ষর এরকম কখনো কিন্তু উচ্চারণ হয় না। অ এর মতো কিন্তু এখানে উচ্চারণ হচ্ছে না। উচ্চারণটা কেমন হচ্ছে? উচ্চারণ হচ্ছে ও এর মতো, অক্ষর, অক্ষর। আবার এখানে যেহেতু পজ দিয়েছি তাহলে এখানে একটা হর্ষন্ত দিলাম, অক্ষর। তাহলে ক নম্বরটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। ওকে, দেন আচ্ছা 6 নম্বর এমসিকিউটা সলভ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটু বার্তা দিয়ে দিই আর কি। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পেতে চাচ্ছ বা চান্স পাওয়ার স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের এই ডিউ ড্রিমার্স প্ল্যাটফর্ম নিয়ে এসেছে ঢাবি স্বপ্ন পূরণ ব্যাচ 4.0, যেখানে তোমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে যাবে। এখানে তোমরা পাচ্ছ 130 প্লাস লাইভ ক্লাস, 100 প্লাস আর্কাইভ ক্লাস, ফাইনাল মডেল টেস্ট এবং আকর্ষণীয় বিষয় হচ্ছে সাবজেক্ট ভিত্তিক বাংলা, জিকে, ইংরেজি এই যে এই সকল সাবজেক্ট ভিত্তিক যে প্রো বুক গুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। পাশাপাশি আবার পেয়ে যাচ্ছ কিন্তু একটা টি শার্ট উপহার হিসেবে। তো তোমরা যারা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমরা অযথা সময় নষ্ট না করে তোমাদের এই যে সংক্ষিপ্ত এবং মূল্যবান যে সময়টুকু রয়েছে এই সময়টা একটি ভালো প্রতিষ্ঠানে, একটা ইনস্টিটিউশনে, একটা প্ল্যাটফর্মে তোমরা সংযুক্ত হও, যেখানে তোমরা প্রপার গাইডেন্স বা প্রপার মেইনটেন্স এর মধ্যে এবং যেখানে তোমাদের অভিজ্ঞ মেন্টররা থাকবে যারা তোমাদের যথার্থ দিক নির্দেশনা দিতে পারবেন, সেরকম একটা প্ল্যাটফর্ম অবশ্যই তোমাদের বেছে নিতে হবে। তো সেই ক্ষেত্রে তোমাদের বিশ্বাস এবং নির্ভরযোগ্যতার একটি প্ল্যাটফর্ম হতে পারে ডিউ ড্রিমার্স। তাহলে সকলে আর দেরি না করে দ্রুত কি করে যাও, আমাদের প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে যাও। ওকে, আচ্ছা শুনতে পাচ্ছ না কেউ? একজন বলেছে যে আমি শুনতে পাচ্ছি না। এখন দেখো তো তুমি শুনতে পাচ্ছ কিনা। যদি বাকিরা শুনতে পাও এবং তুমি শুনতে না পাও তাহলে তোমার একটু প্রবলেম আছে নেটে খুব সম্ভবত। আচ্ছা এবার দেখো তো শুনতে পাচ্ছ কিনা। সারিয়া মিম, কথা শোনা যাচ্ছে আমার? বলো, এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? যদি লাউড এন্ড ক্লিয়ার শুনতে পাও তাহলে আমাকে বলো, না শুনতে পারলে আমি দেখবো। ওকে ওকে, ধন্যবাদ, ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার। ওকে, দেখো আমরা এখন প্রসিড করি পরবর্তী এমসিকিউর দিকে। পদ্ম এই শব্দের উচ্চারণ কোনটি? সবচেয়ে চমৎকার এবং সহজ একটি তোমাদের এমসিকিউ আমি রেখেছি। সবগুলো তার কঠিন করলে হবে না, একটু সহজগুলো আমরা একটু দেখে। দেখো পদ্ম, পদ্ম এখানে আমাদের যে পয়ের কোনো নিয়ম নেই, আমাদের এখানে ময়ের নিয়মটাই দেখতে হবে। এখন ময়ের যে কিছু কিছু নিয়ম রয়েছে, যখন ম প্রথম বর্ণের যখন ম সংযুক্ত হয়, প্রথম বর্ণে ম সংযুক্ত হলে সে ময়ের উচ্চারণটা কিছুটা অ এবং চন্দ্রবিন্দু এরকমটা হয়ে যায়।
আবার যখন মধ্য বা শেষে ম সংযুক্ত হয় সেক্ষেত্রে আমরা কি করি, এই যে ম যে বর্ণের সঙ্গে সংযুক্ত রয়েছে সেই বর্ণের আমরা দ্বিত্ব উচ্চারণ করি। তাহলে ম যে বর্ণের সঙ্গে সংযুক্ত সেই বর্ণের আমরা দ্বিত্ব উচ্চারণ করি। এখন দেখো পদ্ম, এই পদ্ম বানানোর ক্ষেত্রে দ এবং ম, এখানে কি কি সংযুক্ত রয়েছে, দ এবং ম সংযুক্ত রয়েছে, তা এবং পদের শেষে রয়েছে, তাই না, পদের শেষে ম সংযুক্ত রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই যে কি করতে হবে, এই নিয়মটা আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে, যে যে বর্ণের সঙ্গে সংযুক্ত রয়েছে তার তো দ্বিত্ব দিবই। এখন এখানে দ্বিত্ব হবে কোনটা, এই যে দ, এই বর্ণটার দ্বিত্ব হবে। এখন আমরা দ পাবো কয়টা, দুইটা পাবো। এখন আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল রাখার বিষয়, যখন আমি একসাথে দুইটা দ এখানে পেয়ে যাচ্ছি তখন যে দ্বিতীয় দটা রয়েছে ওই দটা উচ্চারণ হওয়ার সময় কিছুটা আনুনাসিক হয়ে যাবে। এবং আনুনাসিক বোঝানোর জন্য আমরা কিন্তু সেই ধ্বনীয় বর্ণের ক্লাসে দেখেছিলাম, তাই না, যে মৌলিক স্বরধ্বনি 7টি, তার উপর আবার চন্দ্রবিন্দু দিয়ে দিলে কি সেগুলো আনুনাসিক হয়ে যায়, অর্থাৎ আনুনাসিকতা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু ব্যবহার করি। তাহলে যেহেতু দ্বিতীয় দটা এখানে আনুনাসিক হবে সেক্ষেত্রে আমরা এখানে চন্দ্রবিন্দু ব্যবহার করব। দেখো এখন উচ্চারণটা কিরকম হয়, পদ্ম, পদ্ম, পদ্ম। আবার আছে পদ্ম, এটা তো আগেই হবে না, ও এর মতো উচ্চারণ হয়েছে, এটা মাইনাস। এখন আমার কাছে অপশন রয়েছে পদ্ম এবং পদ্ম। দেখো এই যে নিয়ম অনুযায়ী যেখানে চন্দ্রবিন্দু আমরা পেলাম শেষের বর্ণে, এইখানে কিন্তু আমরা চন্দ্রবিন্দু পেয়ে গেছি এবং এখানে কি পেলাম, একটা হসন্ত, পদ্ম। তাহলে উচ্চারণ হচ্ছে কি আমাদের গ নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট, বীতশ্রদ্ধ শব্দের উচ্চারণ কোনটি, দেখি এটা আমি আগে বলবো না, আমি তোমাদের কাছ থেকে আগে উত্তর নিতে চাই যে বীতশ্রদ্ধ উচ্চারণ কোনটি। বলো বীতশ্রদ্ধ এই শব্দটির সঠিক উচ্চারণ কি হবে? আচ্ছা ঠিক আছে, বলো 7 নম্বর এমসিকিউর উত্তরটা কি হবে, বীতশ্রদ্ধ। দেখি তোমরা কে সঠিক উত্তর দিতে পারো। 7-এর সি, গ বলছো, আচ্ছা দেখি, গ একজন বলেছো বি, কে বলেছো দেখি, হুমায়রা, আচ্ছা তুমি বলেছো বি, দেখি সঠিক হয় কিনা। আচ্ছা আপাতত যে অপশনগুলো পাচ্ছি সেটা হচ্ছে তোমার গ এবং খ এর মধ্যে। কেউ কেউ আর কোনো ভিন্ন মত পোষণ করতে চাও, ক বা ঘ কেউ বলতে চাও নাকি এটা? আচ্ছা তানভীর, সেমি, মিথি তোমরা সকলেই বলেছো সি, একজন বি বলেছো, ওকে। এখন আমি একটু যাচাই করে দেখি। আচ্ছা আই থিঙ্ক, ইউ থিঙ্ক, but it doesn't matter, it matters that whatever I think or the rules, whatever the rules decide, okay ঠিক আছে, সি বি সি বি। আচ্ছা দেখা যাক কোনটা সঠিক। এখন দেখো আমাদের এখানে বেসিক্যালি নিয়মটা আসবে শ এর নিয়ম আসবে। শ এর নিয়ম কিভাবে আসবে এখন আমি দেখি, বীতশ্রদ্ধ, বীতশ্রদ্ধ, এই যে আমাদের শুরুতে একটু জানা দরকার যে কোথাও যদি রস্বই বা দীর্ঘই আমরা দেখি তাহলে সেগুলোর পরিবর্তে আমরা চোখ বন্ধ করে রস্বই বা রস্বইকার, এই তো একই কথা, তাহলে রস্বই আমরা ব্যবহার করব। আচ্ছা পরবর্তী আরেকটা বিষয় কি হবে, আরেকটা বিষয় হচ্ছে এই যে শ এর নিয়ম, শ এর নিয়মটা আমি আগে তোমাদেরকে বলে দিই, তাহলে তোমরা দেখতে পারবে যে তোমরা অ্যান্সার সঠিক করেছো নাকি ভুল করেছো। বেসিক্যালি শ এর নিয়মটা এইভাবে হয়, যদি তালব্যস্য, মূর্ধন্যস্য বা দন্তস্য তারা স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। স্বতন্ত্র বলতে কিভাবে, স্বতন্ত্র হচ্ছে যখন তারা একাকী ব্যবহৃত হয়, কোন একটা শব্দের মধ্যে বা পদের মধ্যে একা থাকে, অন্য কোনো বর্ণের সঙ্গে সংযুক্ত থাকে না বা তাদের সঙ্গে কোনো ফলাও সংযুক্ত থাকে না, তখন তাদের স্বতন্ত্র ব্যবহারে আমরা কি ব্যবহার করব, তালব্যস্য ব্যবহার করব। ওকে, পরবর্তী যে নিয়মটা সেটা হচ্ছে তোমরা যদি তালব্যস্য অথবা মূর্ধন্যস্য এটার সঙ্গে সংযুক্ত হিসেবে তোমরা যদি চ, ছ, ট, ঠ, ব, ম বা অন্তর্য এটা সংযুক্ত আকারে পাও, তাহলে সেক্ষেত্রে তোমরা চোখ বন্ধ করে ওখানেও কি করতে দিতে পারে, তোমরা ওখানেও তালব্যস্য ব্যবহার করতে পারো। কিন্তু যেই নিয়মটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল হবে
সেটা হচ্ছে তালব্যস্য বা দন্তস্ব এর সঙ্গে যদি ন, র, ল, রি, ত এবং থ, এই যে এইগুলো যদি সংযুক্ত আকারে থাকে তালব্যস্য বা মূর্ধন্য ষ এর সঙ্গে ন, র, ল, রি, ত, থ, এই যে এইগুলো যদি সংযুক্ত আকারে থাকে তাহলে আমরা সেখানে ব্যবহার করব দন্তস্ব। আচ্ছা, এই নিয়মটা হচ্ছে আমাদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট, এটা সবসময় মনে রাখবে। এই নিয়মটা খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন তাহলে আমরা একটু খেয়াল করি, আবার এখানে আর একটা নিয়ম আসবে। আরেকটা কোন নিয়ম আসবে? আমাদের র ফলার নিয়মটা কিন্তু এখানে অ্যাপ্লিকেবল। কিভাবে? দেখো, এই যে র ফলার যে নিয়মটা, যদি আমরা র ফলা প্রথম বর্ণে পাই, যদি র ফলা প্রথম বর্ণে পাই, তাহলে সেক্ষেত্রে র ফলা জাস্ট একবারই উচ্চারিত হবে, কিন্তু ওখানে কোনো দ্বিত্ব আমরা পাবো না। ওকে, বাট র ফলা যদি এই যে শব্দের মাঝখানে সংযুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু আমরা কি করতে পারি? ওখানে দ্বিত্ব করে দিতে পারি। অর্থাৎ ওখানে কি করতে হবে? আমাদের র ফলা সহ দ্বিত্ব করতে হবে। বুঝতে পেরেছো তোমরা? এই যে শয়রা ফলা শব্দটা আমি একটু করি, তালব্যস্য প্লাস র ফলা। এখন এই তালব্যস্য কিন্তু কোনো যুক্ত বর্ণ নয়, তালব্যস্যটা জাস্ট একটা সিঙ্গেল ব্যঞ্জন, তাই না? এখন যখন এটা সিঙ্গেল ব্যঞ্জনের সঙ্গে এটা র ফলা সংযুক্ত হয়, তখন সেখানে আমাদের উচ্চারণটা হবে কি? দ্বিত্ব প্লাস রফলা, দ্বিত্ব প্লাস রফলা বজায় থাকবে। কিন্তু যখন মনে করো যে আমি আরেকটা এইভাবে লিখি, নয় দ অতঃপর রফলা, ন দ এবং রফলা, তাহলে দেখো এই যে নয় দ হচ্ছে একটা যুক্ত ব্যঞ্জন, তার সাথে আবার যুক্ত হয়েছে রফলা, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে রফলাটা বজায় থাকবে, কিন্তু আমাদের এখানে দ্বিত্বটা আর ব্যবহার আমরা করতে পারবো না। অর্থাৎ এখানে আর সেই ব্যঞ্জনটার দ্বিত্ব হবে না, কিন্তু আমাদের কাছে রফলাটা বজায় থেকে যাবে। এখন দেখো, খেয়াল করো, প্রথমত হচ্ছে তালব্যস্য এর সঙ্গে রফলা, তালব্যর সঙ্গে রফলা, রফলা বলতে আসলে রকেই বোঝানো হচ্ছে। তাহলে দেখো, এই যে এই রুলস এর আওতায় পড়ছে, স এর সঙ্গে যখন র সংযুক্ত হচ্ছে তাহলে এখানে আমরা দন্তস্ব আনবো। আচ্ছা, 1 নম্বর হিন্টস। দ্বিতীয় বিষয়টা হচ্ছে, এই যে এর সঙ্গে যেন রফলা সংযুক্ত হয়েছে, এখানে দ্বিত্ব সহ, যেহেতু সিঙ্গেল ব্যঞ্জনের সাথে, তাহলে দ্বিত্ব সহ আবার রফলা বজায় থাকবে। তাহলে আমরা এরকম একটা অপশন খুঁজে নিতে চাই যেখানে দুইটা দন্তস্ব ব্যবহৃত হবে এবং প্রথম যে দন্তস্বটা সেখানে হর্ষন্ত থাকবে এবং পরবর্তীটার সঙ্গে রফলা সংযুক্ত থাকবে। দেখো, বীতশ্রদ্ধ, এটা বাদ। বীতশ্রদ্ধ, এই যে একটাই তালব্যস্য পেয়ে গিয়েছে, এটা বাদ। অপশন কোথায় আছে? এখানে তো একটাই মাত্র দন্তস্ব, এটা আগেই বাদ। তাহলে অপশন থাকে কয়টা? 3টা বাদ দিয়ে দিলে আর একটা অপশন থাকে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার খ, বীতশ্রদ্ধ। বীতশ্রদ্ধ, কথা বুঝে আসছে? এই যে একটা দন্তস্ব, এই হচ্ছে আরেকটা দন্তস্ব এবং তার সঙ্গে রফলাও কি রয়েছে? বজায় রয়েছে। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, তাহলে খ হচ্ছে কি আমাদের সঠিক অ্যান্সার হবে। যারা যারা খ নম্বর উত্তর দিয়েছে, অর্থাৎ 7 নম্বর এমসিকিউর বি বলেছো বা খ বলেছো, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। যদি জেনে বুঝে বলে থাকো, নিয়ম যদি জানা থাকে, তাহলে সেক্ষেত্রে তো অবশ্যই তোমাদের অভিনন্দন। কিন্তু যদি আন্দাজে বলে থাকো তাহলে সেটাই পরিহার করতে হবে। আবার যারা ভিন্ন অপশনগুলো বলেছো যে অন্যগুলো সঠিক হবে, তাহলে আশা করি তারা এখন বুঝতে পেরেছো যে তোমাদের প্রবলেমটা আসলে কোথায় ছিল। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম যে নিয়মগুলো রয়েছে, এগুলো আমাদের কিন্তু একটু জানা থাকতে হবে। ওকে, দেখো আমরা মার্চ করি পরবর্তী এমসিকিউতে। বলেছে অধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? দেখো, এই এমসিকিউটা সলভ করার আগে আমি তোমাদের একটু কথা বলে রাখি যে বিগত যে লাস্ট 2টা বছর তোমরা যদি কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট, অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ক বিভাগের যদি প্রশ্ন ব্যাংক দেখে থাকো, তাহলে 24-25 এবং 23-24, আমি যদি ভুল না করে থাকি, তাহলে এই 2টা বছরে খ ইউনিটের প্রশ্ন কিন্তু উচ্চারণ থেকে প্রশ্ন এসেছে। প্রশ্নটা কেমন হয়েছে? প্রশ্নের অপশনগুলো এমন ছিল যে নিচের কোনটিতে অ এর সংবৃত বা বিবৃত, আবার এসেছে এ ধ্বনির সংবৃত বা বিবৃত উচ্চারণ কোথায়। মূল বিষয়টা হচ্ছে এখানে অ আর এ এর মধ্যে যে সংবৃত ও বিবৃত যে উচ্চারণের বিষয়টা, এখানে আমি জাস্ট অ্যাকুরেটলি না বলতে পারলে অনুমান করতে পারি প্রায় 60% প্লাস স্টুডেন্টের এখানে সমস্যা হবে। খুবই সহজ, কিন্তু তারা ওই সংবৃত এবং বিবৃতের অর্থের মধ্যে গুলিয়ে ফেলে। দেখো, এখন আমরা এটা শিখে নিই। এই যে অধ্বনি আর এ ধ্বনি, এইটারই আমি একটু হালকা করে বলে রাখি। অধ্বনির স্বাভাবিকভাবে আমরা যখন অ এবং আ এর উচ্চারণ নিয়ে কাজ করব, তখন আমাদের মাথায় রাখতে হবে বিবৃত মানে হচ্ছে কি? স্বাভাবিক উচ্চারণ।
বিবৃত মানে স্বাভাবিক উচ্চারণ। আবার আমরা যখন ধ্বনীয় বর্ণের উপর ক্লাস করেছিলাম, সেই ক্লাসে আমি কিন্তু তোমাদের দেখিয়েছিলাম যে ঠোঁটের উন্মুক্তির দিক থেকে যখন উচ্চারণের সময় ঠোঁটের উন্মুক্তি বেশি হয় সেটা কিন্তু বিবৃত হয়, আবার যখন ঠোঁটের উন্মুক্তি কম হয় তখন কিন্তু সেটা সংবৃত হয়। এই একই রুলস কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারি। দেখো, অ এর সংবৃত আর বিবৃত, এই হচ্ছে বিবৃত বা এটাকে আমি বলতে পারি স্বাভাবিক উচ্চারণ। স্বাভাবিক উচ্চারণটা কি? অ এর মতোই হবে। আচ্ছা ঠিক আছে, মানলাম। এবার সংবৃত কি? অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে ও এর মতো। যেমন যে আমরা অনেক সময় বলি না অতি, বাট আমাদের স্পেলিং এ এখানে অ থাকে, অ থাকার কারণে এখানে উচ্চারণের সময় এটা ও তি এরকম উচ্চারিত হয়। আবার দেখো, এ ধ্বনির ক্ষেত্রে যেটা আসে, এ ধ্বনির ক্ষেত্রে সংবৃত আর বিবৃত কোনটা? এ ধ্বনির ক্ষেত্রে আমরা যখন বিবৃত বলছি, দেখো সেই বিবৃত বলতে এক্স্যাক্টলি আমরা কি বুঝি? সেই বিবৃত বলতে আমরা বুঝি তির্যক অথবা বাঁকা। বিবৃত, তির্যক বা বাঁকা যেই উচ্চারণটা সেটা হচ্ছে আমার এ এর মতো হয়, এ অ জফল আকার এ। যেমন আমরা এরকম বলতে পারি যে আমি যদি এখানে বলি একটা বা একটি, তখন কিন্তু এক হয় না, আমার এই এটা এর মতো হয়ে যায় যে একটা। দেখেছো? আচ্ছা, আবার এর ক্ষেত্রে যখন আমি সংবৃতের কথা বলছি, এর ক্ষেত্রে যখন আমি বলবো সংবৃত, তখন আমার মাথায় রাখতে হবে এর সংবৃত উচ্চারণ হচ্ছে এর মতো। বুঝতে পেরেছো? তাহলে এই যে সিম্পল যে বিষয়টা, এটা কখনো তোমরা ভুল করবে না, এটা সবসময় কিন্তু মাথার মধ্যে রাখার দরকার। তাহলে এর আলোকে আমরা এখন সলভ করি। তাহলে অধ্বনির বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ কোথায় হয়েছে? দেখো, দক্ষ দ, এখানে এই যে প্রথম যে বর্ণ আছে না, প্রত্যেকটার সঙ্গে কিন্তু অসংযুক্ত রয়েছে, প্রত্যেকটার সঙ্গে অ রয়েছে, যার কেউ নেই তার কিন্তু অ আছে। কিন্তু কোথায় আমরা ও এর মতো উচ্চারণ করছি সেটা সংবৃত, আর কোথায় আমরা অ এর মতো উচ্চারণ করছি সেটা হচ্ছে বিবৃত বা স্বাভাবিক। দেখো, অ এর মতো উচ্চারণ কোথায় আছে? দক্ষ, এটার উচ্চারণটা হয় তোমার দক্ষ। এখানে আবার ক্ষীয়র রুলসটা আছে, ক্ষীয়র রুলসটা আমরা একটু পরবর্তীতে আসছি, ওটা শিখবো। চর্যা পদ না, এটা হচ্ছে চোর যা পদ, চোর যা পদ। মসৃণ, মসৃণ নয়, মসৃণ। তাহলে দেখো, এই যে তিনটা উচ্চারণ আমরা করলাম, এই তিনটা উচ্চারণের ক্ষেত্রে কিন্তু প্রথম বর্ণের উচ্চারণটা ও এর মতো হয়েছে, অর্থাৎ তারা ছিল কিন্তু সংবৃত। কিন্তু অবজ্ঞা, অবজ্ঞা এরকম কি কেউ আছো? কেউ এরকম উচ্চারণ করো? কেউ নেই কিন্তু, সবাই আমরা অবজ্ঞা। আবার এই যে ইও জয় যে রুলসটা আছে, এটা আমরা পরবর্তীতে আসছি। অবজ্ঞার একটা রুলস আছে, দেখো ওটা আমরা পরবর্তীতে একটা এমসিকিউ তে রেখেছি আমি। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর অবজ্ঞা। অধ্বনি বিবৃত উচ্চারণ হয়েছে কোনটিতে? অবজ্ঞা। আর খুব সম্ভবত এটাই এসেছিল হয়তো কোনো একটা অ্যাডমিশন টেস্টে আর কি। এগুলো যেই এমসিকিউ গুলো রেখেছি সবগুলো কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত বছরে কিন্তু এসেছে এগুলো। পরবর্তীতে খেয়াল করো, দেখো সমীকরণ শব্দের শুদ্ধ উচ্চারণ কোনটি? সমীকরণ শব্দে আমার রুলস আসবে হচ্ছে তিনটা রুলস আসবে। একটা হচ্ছে শ এর রুলস, একটা হচ্ছে রস্যিকার দীর্ঘিকারের রুলস, আর একটা আসবে ন এর রুলস। বলো দেখি, সমীকরণের সঠিক উচ্চারণ কে বলতে পারো? কোনটা হবে অপশন? সমীকরণের সঠিক উচ্চারণ কি হবে? দ্রুত দেখি সর্বপ্রথম উত্তরটা কে দেয়। আচ্ছা, শিমু আক্তার, তুমি বলেছ আট। আচ্ছা, আট তো আগে চলে গিয়েছে তাই না? আচ্ছা মাহমুদ, তুমি বলেছো নয়ের সি হবে, তাই তো? সমীকরণ, তুমি নয়ের সি বলেছো। আমি তোমাদের কাছ থেকে অপশন গুলো নিই, তোমরা কোনটা কোনটা জাস্ট পিক করতে যাচ্ছ। একজন সি বলেছো, আরো একজন সি বলেছো, একজন বলেছো ডি। ওকে, ডি। আবার বিও বলেছো। বি কে বলেছো দেখি? শাহরিয়ার প্রত্যয়, তুমি বি বলেছো। তাহলে ক একজন বলে দাও, এ বলে দাও, তাহলে চারটাই হয়ে যায়। অনেকে আবার এটা করে যে দেখি কে কোন অপশন গুলো বলছে, যখন দেখবো ম্যাক্সিমাম এর দিকে যাচ্ছে ওই স্রোতে গা ভাসি এ বলবো। আবার যখন দেখবো তিনটা হয়ে গেছে কিন্তু টিচার বলতেছে যে কোনোটাই সঠিক না, তাহলে জাস্ট পরের লাস্টে একটা অপশন, ওটাই কি দিয়ে দিবে, আন্দাজে বলে দিতে হয়। আচ্ছা ঠিক আছে, দেখো আমি তোমাদের একটু এটা সলভ করে দিই। সমীকরণ, আমি কিন্তু বলেছিলাম যখন তালব্যস্য, মূর্ধন্যস্য বা দন্তস্ব স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয় তখন সেখানে আমরা চোখ বন্ধ করে তালব্যস্য ব্যবহার করব। গেল একটা। আচ্ছা, রস্যিকার বা দীর্ঘিকার যাই পাই সেখানে আমরা কি করব? রস্যিকার ব্যবহার করব। আবার নিয়মটা হচ্ছে এরকম, দেখো মূর্ধন্য বা
দন্তন্য। যে নয় থাকুক আমরা সবসময় কি ব্যবহার করব, আমরা দন্তন্য ব্যবহার করব। এখন দেখো সমীকরণ, তোমরা উচ্চারণ করো সমীকরণ। আচ্ছা স কি শ এর মতো হচ্ছে? এখানে কিন্তু ও এর মতো উচ্চারিত হচ্ছে না। ওকে, যদি ও এর মতো উচ্চারণ হয় তাহলে প্রথম যে বর্ণ সেখানে আমাদের শয় ওকার দিতে হবে, সমীকরণ, নট সমীকরণ। তাহলে ক নম্বর যে বলেছে সেও ভুল, গ নম্বর যে বলেছ সেও ভুল। এখন আমার হাতে অপশন রয়েছে খ এবং ঘ, এই দুটো অপশনের মধ্যে। দেখো আচ্ছা এখানে তালব্যস্য এর সঙ্গে ও সংযুক্ত করেছে, এখানেও করেছে, ইটস ওকে। এখানে ময়রস্বীকার, এখানেও ময়রস্বীকার রয়েছে। এখানে বলেছে যে ক ক দন্তন্য দন্তন্য, জাস্ট একটা জায়গায় পার্থক্য আছে, এখানে শুধু র ব্যবহার করেছে, এখানে র এর সঙ্গে একটা ও সংযুক্ত করেছে। দেখো এখন আমাদের যে বিষয়টা আমরা উচ্চারণ করি সবসময়, তুমি যেভাবে প্রমিতভাবে উচ্চারণ করছো ওই উচ্চারণটাকে প্রায়োরিটি বেশি দিবে। সমীকরণ, এই যে দেখো রটাকে যদি আমি অয়ের মতোই রেখে দিই, অয়ের মতো উচ্চারণ করি তাহলে কিন্তু সমীকরণ হয়ে যায়, বাট আমি কিন্তু এভাবে উচ্চারণ করি না। আশা করি তোমরা এভাবে উচ্চারণ করবে না, উচ্চারণটা হবে সমীকরণ, সমীকরণ, করণ। বুঝতে পেরেছো? এই যে লাস্টে থেমে গেলাম, এখানে একটা হসন্ত দিয়ে দিলাম, কোথায় গেল? সমীকরণ। এই যে ঘ নম্বর। ওকে ঠিক আছে, তাহলে ঘ নম্বরটা হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তাহলে ডি যারা বলেছো বা ঘ বলেছো তারা সঠিক বলেছো। আচ্ছা দেখো পরবর্তীতে 10 নম্বর, সাপেক্ষ এর সঠিক উচ্চারণ কোনটি হবে? সাপেক্ষ। এই যে এখানে আমাদের একটু ক্ষীয় এর রুলস জানতে হবে। আগে দেখি তোমাদের কাছ থেকে অপশন নিই, তোমরা বলো সঠিক উত্তর কোনটি হবে? 10 নম্বরে সাপেক্ষ এর সঠিক উচ্চারণ কোনটি? পরবর্তীতে আমি ব্যাখ্যা দিচ্ছি, বলো বলো। আচ্ছা 9 নম্বরের উত্তর এখন দিতে হবে না, 10 নম্বরে অ্যান্সার করো তোমরা। আচ্ছা 10-এর ঘ বলেছো একজন, 10-এ একজন ঘ বলেছো, দেখি ভিন্ন মত কেউ দেয় কিনা, ভিন্ন ভিন্ন অপশন তোমরা বলো। 10-এর ঘ, 10-এর ডি। আচ্ছা ডোরা কুইন, বাহ চমৎকার নাম, ডোরা। বাংলা একটা কার্টুন আছে ডোরা কার্টুন, ছোটবেলায় দেখতাম, এখন তো আর দেখা হয় না। ওকে বাহ, সকলে একই ধরনের উত্তর দিয়েছে, সকলে ডি বলছে। তাহলে আমি এখন দেখি ঘ নম্বরটা কি আসলে সঠিক উত্তর কিনা। দেখো সাপেক্ষ, শয়ের রুলস পেলাম, শয়ের রুলস পেলাম, তালব্যস্য এখানে ব্যবহৃত হবে যেহেতু স্বতন্ত্র ব্যবহার। ওকে ঠিক আছে, একটা পেলাম। আর একটা রুলস হচ্ছে ক্ষীয় এর রুলস। দেখো ক্ষীয় এর দুইটা বিষয়, যখন ক্ষীয় জাস্ট সিম্পলি এভাবে ব্যবহৃত হয় তখন আমি ক্ষীয়টাকে জাস্ট খ এভাবে দিয়ে দিতে পারি, ক্ষীয়টাকে আমি খ হিসেবে লিখে দিতে পারি। কিন্তু যখন ক্ষীয় এই যে লাস্টের দিকে, মধ্যে বা শেষে, দেখো ক্ষীয় যখন মধ্যে বা শেষে সংযুক্ত হয় তখন আমার কাজটা হচ্ছে এই ক্ষীয়টাকে ক খ ক ক খ, এই যে এইভাবে হচ্ছে কি করতে হবে, আমাকে ক্ষীয়র উচ্চারণটা এভাবে লিখতে হবে। তাহলে দেখো প্রথমে আমরা দেখে নিই তালব্যস্য কোনটায় কোনটায় আছে। এখানে নেই, এখানেও নেই, তাহলে এই দুটাকে আমরা মাইনাস করতে পারি, ক এবং গ। এখন আমার কাছে প্রথম যে নিয়মটা, এই নিয়মের আলোকে এটা সঠিক আছে, এটা সঠিক আছে। আচ্ছা ওকে, সাপেক্ষ, তাহলে আমার সিকোয়েন্সটা ছিল ক খ এবং ক এর নিচে হসন্ত, তাহলে সেই অনুযায়ী আমার এখানে যেহেতু খ খ দুইটা চলে এসেছে, এটা ভুল, লাস্ট অপশনটা হচ্ছে ডি। তাহলে খুব চমৎকার উত্তর করেছে তোমরা, অনেকেই হচ্ছে 10-এর ডি বা ঘ বলেছো, তোমাদের সকলকে অভিনন্দন, তোমাদের উত্তরটা সঠিক হয়েছে। 11 নম্বর এমসিকিউতে খেয়াল করো, দেখো প্রজন্ম, আমি তোমাদের বলে দিই এখানে কয়টা নিয়ম তোমরা অ্যাপ্লাই করবে। প্রথমত রফলা এর নিয়মটা অ্যাপ্লাই করো, পরবর্তীতে ম এর নিয়ম। তাহলে এখানে দুইটা নিয়ম, একটা হচ্ছে রফলা আর একটা হচ্ছে ম। দেখি সঠিক উত্তর কে দিতে পারো, রফলা এবং ম এর একটা নিয়ম। বলো দেখি 11 নম্বর এমসিকিউর সঠিক উত্তর কে দিতে পারো। আচ্ছা সারিয়া মিম, তুমি বলেছো 11 ঘ হবে, 11 ঘ প্রজন্ম। ওকে দেখা যাক, অপশনগুলো আমি কালেক্ট করি। ঘ, দেখি ভিন্ন মত কেউ বলে কিনা, কারো কাছে কি মনে হচ্ছে অন্য কোনো অপশন হতে পারে সঠিক উত্তর?
বাহ, চমৎকার। একজন বলতে থাকলে সকলেই দেখি একই ধরনের অপশনগুলোই বলতে থাকো। তার মানে তোমরা খুব ভালো স্টুডেন্ট, কিন্তু তোমরা তোমরা আগে পরে হয়তো খুব ভালোভাবে পড়ে এসেছো। যারা যদি তোমরা ইন্টারমিডিয়েট লেভেলে ভালো মতো পড়ে আসছো উচ্চারণ, তাহলে এখন আর তোমাদের খুব বেশি অসুবিধা হওয়ার কথা না। আর উচ্চারণ টপিকটা থেকে সহজভাবেই প্রশ্ন আসে, বাট বলা তো যায় না কোন বছর কখন প্রশ্নকর্তার মন ঘুরে যায়। ওকে, ঠিক আছে, দেখি। অনেকে বলেছে 11 ডি হবে বা ঘ হবে। উত্তরটা আমি যাচাই করে নিচ্ছি। আচ্ছা, প্রথম বর্ণে আমি আগেই বলে দিছিলাম না, প্রথম বর্ণে যখন রফলা সংযুক্ত হয় তখন রফলা একবার জাস্ট উচ্চারিত হবে, অর্থাৎ রফলা একবার জাস্ট উচ্চারিত হবে, কিন্তু কোনো দ্বিত্ব হবে না, কিন্তু কোনো দ্বিত্ব হবে না। ওকে, আরেকটা রুলস হচ্ছে নয় ম। আচ্ছা, এখানে কি তোমরা একটু খেয়াল রেখেছো, ময়ের যে আগের যে রুলসটা ছিল পদ্ম, ওখানে কিন্তু আমরা মটা বজায় রাখিনি। আবার এইখানে আমরা কিন্তু লাস্টে দেখো সব জায়গায় কিন্তু ম বজায় থেকেছে, তাই না? ওকারের বিষয়টা পরে দেখছি, বাট ম তো বজায় রেখেছে। এখন মটা কেন বজায় রেখেছে দেখো, ম এর সঙ্গে যদি তোমরা মূর্ধন্য বা দন্তন্য পেয়ে যেতে পারো, অথবা ট পেয়ে যেতে পারো, এই যে যে বিভিন্ন বিষয়গুলো সংযুক্ত রয়েছে না এরকম যে বর্ণগুলো ময়ের সঙ্গে, তাহলে সেই ক্ষেত্রে আমরা করতে পারি কি জানো, সেক্ষেত্রে আমরা মটা অবিকৃত থাকবে, অর্থাৎ মটা ময়ের মতোই উচ্চারিত হবে, অর্থাৎ মটা অবিকৃত থাকবে। তাহলে এখন দেখা যাক প্রজন্ম, এবং এই যে যে বললাম না যে প্রথম নিয়মটা, রফলা প্রথম বর্ণের সংযুক্ত থাকলে একবার উচ্চারিত হয়, দ্বিতীয় হয় না। পাশাপাশি একটা বিষয় মনে রাখো, এই যে যদি অ থাকে অকারান্ত, তাহলে সেটা হয়ে যায় ওকারান্ত উচ্চারণ হয়ে যায়, অর্থাৎ অটা অ এর স্থলে কি হয়ে যায়, প্রথম বর্ণের উচ্চারণটা ওকারান্ত এর মতো হয়ে যায়। তাহলে প্র শুরুতেই পয় রফলা, এটা বজায় থাকবে, রফলা বজায় থাকবে, সাথে রফলার সঙ্গে ওকার সংযুক্ত হবে। ওকার এখানে নাই, ওকার এখানেও নাই, অপশন আছে আমার হাতে দুইটা। এখন দেখো প্রজন্ম, আচ্ছা প্রজন্ম এটাকে আমি কেউ বলি প্রজন্ম নাকি প্রজন্ম? আবার এখানে একটা হসন্ত দেওয়ার বিষয় আছে, প্রজন্ম প্রজন্ম। তাহলে এই যে এখানে কিন্তু হসন্তটা নাই, বাট এখানে কিন্তু একটা হসন্ত আমাদের কাছে দেওয়া আছে, তাহলে উচ্চারণটা হবে প্রজন্ম প্রজন্ম। বুঝতে পেরেছো? তাহলে সঠিক উচ্চারণ হচ্ছে ডি। পরবর্তী এমসিকিউ তো আসো, দেখো অবজ্ঞা। অবজ্ঞা, এই যে একটু আগে বলেছিলাম না তোমাদের ইও এর যে রুলস আছে, ইও এর কিন্তু প্রায় 3টার মতো রুলস আছে আর কি। একটা হচ্ছে স্বতন্ত্র ব্যবহারে একটা আছে, আর 2টা রুলস আমি একটু পরে বলছি। আগে দেখি তোমরা সঠিক উত্তর দিতে পারো কিনা, বলো। 12 নম্বর এমসিকিউ সঠিক উত্তর কি হবে? 12 নম্বর এমসিকিউর সঠিক উত্তরটা কি হবে দেখি, সর্বপ্রথম কে বলতে পারে? আচ্ছা, শারিয়া মিম 12 ক। হ্যাঁ, তুমি তো দেখি সবসময় দেখি সবার আগেই উত্তর দাও, উত্তরগুলো সঠিক হয়, ধন্যবাদ তোমাকে। ক নম্বর, ওকে ওকে ওকে, ঠিক আছে। গালিব, মিম, মিথি, দিগন্তি, ডোরা, তোমরা সকলেই সঠিক উত্তরে দিয়েছ। এখন দেখো অবজ্ঞা, ইও যখন জাস্ট সিম্পলি ব্যবহৃত হয় স্বতন্ত্রভাবে, তখন ইও এর উচ্চারণটা কিভাবে জানো? তখন ইও এর উচ্চারণটা হয়ে যায় জাস্ট অ এবং চন্দ্রবিন্দু এরকম, এই যে ইও, এটার উচ্চারণ হয়ে যায় অ এবং চন্দ্রবিন্দু। আচ্ছা, কিন্তু ইও এর সঙ্গে যদি আমি আবার ন সংযুক্ত করে দিই, আমি যদি আবার একটু হ সংযুক্ত করে দিই, আমি যদি একটু জ বা ঝ সংযুক্ত করে দিই, তাহলে কেমন হয়? তাহলে বিষয়টা হচ্ছে কি, আবার আরেকটা বিষয় আছে কি, ইওর সঙ্গে, ওটা একটু বলি দেখো, ইও এর সঙ্গে যখন জ, এটা শুরুতে জ আগে উচ্চারণ হয়, তারপর হচ্ছে ইও, তাহলে এই হচ্ছে জ, এই হচ্ছে আমার ইও, এই দুইটা মিলে হচ্ছে এই যে অবজ্ঞার ইও জ এরকম উচ্চারিত হয়। এখন এই শুরুর যে রুলসটা বলেছিলাম, এই অনুযায়ী যদি ইও এর সঙ্গে ন, হ, জ, ঝ এগুলো সংযুক্ত হয়, সেই ক্ষেত্রে তার উচ্চারণটা কিছুটা দন্তন্যর মতো হয়। যেমন আমি বলতে পারি কি, আমি একটা উদাহরণ এভাবে দিতে পারি, চ ইও চ, অর্থাৎ চ ইও চঞ্চল,
তাহলে সেটা হচ্ছে চঞ্চল, সেখানে দন্তন্য আসবে দুইবার, ওটা আমি আর বললাম না। দেখো জয়ের সঙ্গে ইয় সংযুক্ত হলে কি হয়ে যায়, এখানে এইখানে এরকম থাকলে আমরা ব্যবহার করব কি, আমরা এখানে গ ব্যবহার করব, একটা গ এবং আরেকটা হচ্ছে দুইটা গ। সেক্ষেত্রে একটা গ এবং দুইটা গ, সেক্ষেত্রে আমরা কি করব, লাস্টের যে গটা থাকবে সেখানে আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিব আনুনাসিকতা বোঝাতে, এবং প্রথম যে গটা থাকবে সেখানে আমাদের কি হবে, হসন্ত অর্থাৎ গগ। এবার সবসময় যে দুইটা গই হবে এরকম না, অনেক সময় কিন্তু শুধুমাত্র গ এবং এর উপরে চন্দ্রবিন্দু এটা ব্যবহৃত হতে পারে। কখন হতে পারে, যখন জ এবং ইয় একসাথে সংযুক্ত থাকে। ওকে, খেয়াল করো। তাহলে এই অনুযায়ী অবজ্ঞা, অবজ্ঞা, এই অটাকে কি আমি কখনো অবজ্ঞাকেও বলো নাকি, অবজ্ঞা, অবজ্ঞা আমরা কখনো বলি না। তাহলে ও দ্বারা যে দুটো অপশন রয়েছে এটা আগে আমি মাইনাস করে দিতে পারি। এখন আমার হাতে অপশন আছে কয়টা, দুইটা। এখন ক আর ঘ এর মধ্যে দেখো কোথায় এই যে দুইটা গ আছে অথবা শুধু একটা গ আছে, এখানে দুইটা গ আছে ঠিক আছে, বাট লাস্টের যে গটা রয়েছে সেখানে কিন্তু চন্দ্রবিন্দু অর্থাৎ আনুনাসিকতা বোঝাতে এটা ব্যবহৃত হয়নি। আবার এখানে কিন্তু একটা হসন্ত ব্যবহার হয়নি। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি ঘ নম্বরটা ভুল, ক নম্বরটা হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। তাহলে ক নম্বর যারা বলেছ তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। 13 নম্বরে তোমার রুলসটা আসবে, এখানে হচ্ছে রস্বীকার, এই একটা নিয়ম আসবে, আর একটা আসবে হচ্ছে তোমার অয়ের রুলস আসবে, আরেকটা আসবে তোমার হচ্ছে রফল আসবে, আর স আসবে। তাহলে এখানে হচ্ছে তোমার 4টা রুলস অ্যাপ্লিকেবল হবে। অ এর রুলস, রস্বই বা দীর্ঘকারের রুলস, রফলার রুলস এবং স এর রুলস, এই 4টা একসাথে আসবে। বলো সঠিক উত্তর কোনটা হবে? তমিশ্রা, তমিশ্রা এর সঠিক উচ্চারণ কি, প্রমিত উচ্চারণটা কি হবে দেখি, কে বলতে পারো? হুম, 13 ঘ বলেছে একজন। আচ্ছা দেখি তোমরা অপশনগুলো দেখতে পাও কিনা। তমিশ্রা বলো 13 কোনটা হবে? ওকে, একজন ঘ বলেছো, অনেকেই সি বলছো, একজন বলেছো ঘ, অনেকে বলছো সি। তমিশ্রা আরেকজন তমিশ্রা, দেখা যাক। সি এটা অনেকেই বলছো আর কি, দেখা যাক শেষ পর্যন্ত কোন উত্তরটা সঠিক হয়, আমরা একটা দেখবো আর কি। বলো বলো বলো, দ্রুত বলো দেখি। আচ্ছা, সি আর ডি এর মধ্যেই তোমাদের একটু কনফিউশন আছে। দেখো কনফিউশনটা এখন একটু দূর করে দিচ্ছি। তমিশ্রা, আমার এখানে মনে রাখতে হবে যে ওই যে আমি বলেছিলাম তালব্যস্য বা দন্তস্ব এর সঙ্গে কি সংযুক্ত হবে, নরল রিতথ। ওই নরল রিতথর মধ্যে র ছিল, র থাকা মানে হচ্ছে রফলা। আচ্ছা, তাহলে আমি এখানে কি ব্যবহার করব, দন্তস্ব ব্যবহার করব। এই হচ্ছে আমার একটা নিয়ম গেল। 2 নম্বর নিয়মে আমরা কি বলেছিলাম, মধ্যে বা শেষে, পদের মধ্যে বা শেষে যদি রফলা সংযুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে রফলা কি করব, আমরা দ্বিত্ব সহ সেটার উচ্চারণ করব না। এবং মূল বিষয় হচ্ছে, দেখার বিষয় হচ্ছে এখানে একটা মাত্র স, অর্থাৎ স কি একটা সিঙ্গেল ব্যঞ্জন না, ওই সিঙ্গেল ব্যঞ্জনের সঙ্গে রফলা সংযুক্ত হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমি এখানে কি করব, দ্বিত্ব তো করেই দিব, যে ব্যঞ্জনের সাথে দন্ত স এটার দ্বিত্ব উচ্চারণ করব, পাশাপাশি রফলাটা আমি বজায় রাখবো। এই যে রস্বী বা দীর্ঘ যেটাই থাকুক আমি এখানে রস্বীকার ব্যবহার করব, এই একটা রুলস। আরেকটা বিষয় হচ্ছে ত রয়েছে, ত, এই দেখো ত রয়েছে মানে ত এর সাথে অ রয়েছে। অ যদি থাকে তাহলে এরপরে কি আছে, রস্বই দীর্ঘই রস্যু রি ক্ষিয়, বলেছিলাম না, এগুলো থাকলে কি হয়, অ এর উচ্চারণটা ও এর মতো হয়ে যায়। তাহলে দেখো খেয়াল করো, তাহলে এখানে প্রথম বর্ণের সঙ্গে আমরা ওকার সংযুক্ত করতে হবে, ওকার এটাও নেই এটাও নেই, অপশন এখন আমার কাছে আর দুইটা। এখন এই যে স এর রুলসটা আর রফলার যদি রুলসটা তোমরা দেখো, একই সাথে দুইটা স সংযুক্ত হবে এবং রফলা সে নিজেও বজায় থাকবে। তাহলে যারা সি বলেছো, দুর্ভাগ্যবশত আনফরচুনেটলি তোমাদের অপশনটা ভুল। ঘ নম্বর যারা বলেছো বা ডি বলেছো তাদের অপশনটা সঠিক। তো মিস শ্রাম, এই যে একটা হসন্ত এখানে, তো মিস শয় রফলা আকার, এটা বজায় রয়েছে, তমিশ্রা। বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, আশা করি তোমাদের এই এমসিকিউতে আর কোনো সমস্যা হবে না। এখন দেখো পরবর্তী এমসিকিউ তো আমরা মার্চ করি। 14 নম্বর, কোন শব্দে এ ধ্বনির বিকৃত উচ্চারণ রয়েছে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা বিগত কোন এক বছরের প্রশ্ন।
এখন এই যে এ ধ্বনির বিকৃত বলেছিলাম না, এ ধ্বনির বিকৃত বলতে আমরা বোঝা যাচ্ছে তির্যক বা বাঁকা উচ্চারণ। এখন তির্যক বা বাঁকা উচ্চারণ কি, সেটা হচ্ছে তোমার এ এর মতো উচ্চারণ। তাহলে এই যে তেলাপোকা, এই চারটা, দেহ, হেতা, শেষ। আচ্ছা, শেষ যখন আমরা বানানটা এইভাবে করি তখন এই এটা কিন্তু এর মতো উচ্চারিত হচ্ছে। হেতা, কেউ তখন বলে হেতা, হেতা তো কেউ বলো না, এখানে এই একারটাও কি এর মতো উচ্চারিত হচ্ছে। দেহ, কেউ কেউ বলো দেহ, দেহ কেউ বলো না, এই হচ্ছে এ। আবার এই যে তেলাপোকা, আচ্ছা কেউ কেউ বলো তেলাপোকা, তেলাপোকা তোমরা আশা করি কেউ বলো না, সকলে উচ্চারণ করো কিভাবে, তেলাপোকা। তাহলে এই যে একারটা, এটার উচ্চারণটা হচ্ছে অয় জফলা আকার, এবং অয় জফলা আকার এটাই হচ্ছে আমাদের কি এ ধ্বনির বিকৃত তির্যক বা বাঁকা উচ্চারণ। তাহলে সঠিক উত্তর হবে তোমার ক নম্বর, অর্থাৎ তেলাপোকা। দেখো পরবর্তী এমসিকিউতে কি আছে, অধ্যাপক। অধ্যাপক এই উচ্চারণটা কিন্তু বিগত বেশ কিছু বছরে আমি দেখেছি এসেছে, শুধু ঢাবি না, চট্টগ্রাম, রাজশাহী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অধ্যাপক বানানটা এসে থাকে। তাহলে তোমরা বলো তো দেখি অধ্যাপক বানানটির সঠিক অর্থাৎ প্রমিত উচ্চারণ কি হবে? অধ্যাপকের শব্দটির প্রমিত উচ্চারণ কোনটি বলো? 15 নম্বর অ্যান্সার কি হবে? এই যে একাধারে 14 ক ক ক ক ক কতজনে বলেছো, বাবারে বাবা, সকলের উত্তরটাই হয়েছে, কিন্তু শুরুর দিকে যারা বলেছো সি আর ডি তাদেরটা হয়নি। দেখি অ্যান্সারটা কি হয়। 15 সি বলছো, অধ্যাপক 15 সি, তাই না? ওকে, দেখি 15 সিটা সঠিক উত্তর কিনা। 15 নম্বরে আমি কি পেলাম? আচ্ছা, এখানে আমার কোন কোন রুলস আসবে খেয়াল করি। অ এর রুলস আসবে, যেহেতু অ শুরুতে আসছে, জফলা সংযুক্ত আছে, জফলা থাকবে, এই দুইটা কোনো রুলস নেই, এটার মধ্যে পড়ে না। আচ্ছা, তাহলে অ এবং জফলার বিষয়টা কি দেখো। এই যে একটু আগে আবার বলছিলাম, একটু আগে আবার কি বললাম, অ এর পরে যদি জফলা সংযুক্ত থাকে অ হয়ে যায় ও এর মতো। তাহলে শুরুতেই ধরে নাও অ যেখানে আছে সেটাই, দুইটাই বাদ। ওকে, এ বি দুইটাই বাদ। সি এবং ডি দুইখানে আমি ও পেলাম। এখন মূল বিষয় হচ্ছে এখানে ধ রয়েছে, এখানে ধ রয়েছে, এখানে আবার দ রয়েছে। মূল বিষয়টা হচ্ছে অধ্যাপক, ওধধা, ওদ্ধা, এরকম কিন্তু আমরা কেউ বলি না, আমরা বলি অধ্যাপক। অধ্যাপক উচ্চারণ করার সময় কিন্তু দ উচ্চারিত হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কি আসবে, অধ্যাপক, অধ্যাপক। লাস্টে কি রয়েছে, একটা হসন্ত রয়েছে। তাহলে সঠিক উত্তরটা হচ্ছে আমাদের 15 গ। দেখো পরবর্তী এমসিকিউতে কোনটিতে সংবৃত উচ্চারণ হয়েছে। এখন আমার খেয়াল করতে হবে সংবৃত উচ্চারণ বলতে অ নাকি আ নাকি এ, কোনটার কথা বলছে। এখানে ক নম্বর অপশনে আমি পেলাম অ, খতে এ, গতেও এ, ঘতেও এ। আচ্ছা, তাহলে এখানে আমি পাচ্ছি অ এবং এ, এই দুইটার উচ্চারণ। এখন সংবৃত তো আবার দুইটার ক্ষেত্রে ভিন্ন রকমের হয়ে যায়। অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে কোনটা, অ এর সংবৃত উচ্চারণ হচ্ছে ও এর মতো। তাহলে আমরা অনেক, আচ্ছা অনেক কেউ কি বলি, অনেকটা আমরা অকে অ এর মতো উচ্চারণ করি, সেক্ষেত্রে হবে অনেক। ওকে, ঠিক আছে, এটা তো সংবৃত হচ্ছে না। এ তো, আচ্ছা এ তো। আবার আছে দেহ, এ এর মতো উচ্চারিত হচ্ছে, তাই না? কিন্তু এই যে কোথায় আছে 13। আচ্ছা আচ্ছা, দেখো 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 13, এখানে কি আমরা কেউ বলি 13? 13 কিন্তু আমরা কেউ বলি না, উচ্চারণের সময় আমাদের এর মতো উচ্চারণ হয় 13। আবার দেহ, আবার এই যে আছে তোমার এত, তাহলে সঠিক উত্তর কি হবে? 16 নম্বর দেখি তোমরা কে কি বলেছো দেখি। 16 নম্বরে এ বলতেছো, সি বলতেছো, তোমার অ্যান্সার গুলো আমি একটু নিয়ে নি দেখি সঠিক উত্তর কি হবে, বলো কে বলতে পারে দেখি। অনেকেই তো দেখি সি বলতেছো। আচ্ছা যাই হোক, দেখা যাক সিটা সঠিক হয় কিনা। বলো বলো, কোনটিতে সংবৃত উচ্চারণ হয়েছে, কোনটিতে? সংবৃত উচ্চারণ কোথায় হয়েছে? ওকে, অনেকে ডি বলছো, সি বলছো, অনেকে আবার এ বলেছে। আচ্ছা দেখা যাক সঠিক উত্তর কোনটি। আচ্ছা, এই যে অ এর ক্ষেত্রে যে সংবৃত, এটা তো ও এর মতো, তাই না?
আবার এ এর ক্ষেত্রে যে সংবৃত উচ্চারণ সেটা তো আমার কি হয়ে যাচ্ছে, এ তো এ এর মতোই হচ্ছে, কারণ এ এর যে বিবৃত উচ্চারণ সেটা তো এ এর মতো হয়। এখন আমার দেখতে হবে কোথায় অটা ও এর মতো হচ্ছে এবং কোথায় এটা এর মতো হচ্ছে। এখন আমরা যখন এত হয় তাহলে সেই ক্ষেত্রে এটাও কিন্তু আমার বিবৃত হয়ে যাচ্ছে। আবার অনেকের উচ্চারণ করার ক্ষেত্রে অটা কি এমন হয়ে যায়, অ হয়ে যায়। অটা অ এর মতো যদি হয় তাহলে সেটা হয় বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ, সেটা কিন্তু ও এর মতো হচ্ছে না। তাহলে এই তিনটা অপশন যেহেতু আমার হাতে নেই, এখন আমার অপশন হচ্ছে একটা, সেটা হচ্ছে দেহ, অর্থাৎ দেহ, দেহ একারের মতোই কি উচ্চারিত হচ্ছে। ওকে, দেখো এমসিকিউ আমাদের তাহলে প্রায় শেষের পথে, শেষই এমসিকিউ আমাদের শেষ। আচ্ছা, তোমরা যারা যারা বলেছো 16 যে সি নাম্বারে যে দেহ, ওটা আসলে সঠিক উত্তর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এ পর্যন্ত যতগুলো এমসিকিউ আমরা সলভ করলাম, আশা করি তোমাদের কারো কোনো এমসিকিউ আমরা কোনো টপিককে কিন্তু ছোট করে দেখতে পারি না, কোনো টপিককে আমরা অবহেলা করতে পারি না। প্রত্যেকটা টপিকই হচ্ছে অ্যাডমিশনের জন্য খুব 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 বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু একই সাথে আমাদের এই বিষয়টা মাথায় রাখা দরকার যেন আমরা অপ্রয়োজনীয় এবং অযথা যে বিষয়গুলো রয়েছে, যেগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রশ্নপত্রে আসে না, সেই বিষয়গুলো কিন্তু আমরা অহেতুক পড়ে নিজেদের মূল্যবান সময়গুলো নষ্ট করব না। তোমাদের এইচএসসি শেষ হয়ে গেছে, আরো কিছুদিন আগেই শেষ হয়েছে। এখন তোমাদের এই যে জার্নিটা শুরু হয়ে গিয়েছে, এই জার্নিটা যাতে তোমরা স্মুথ করতে পারো, এর রেসপন্সিবিলিটি কিন্তু তোমার নিজের, তাই না? এখন অনেক সময় আমরা নিজেদের যে সুযোগ সুবিধা, ভালো তো মন্দত্ব, এই যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু অন্যরা যারা ওই রাস্তা দিয়ে হেঁটে এসেছে তারা কিন্তু বুঝতে পারে। একটা রাস্তা দিয়ে যদি আমি কিছুক্ষণ আগে হেঁটে এসে থাকি, তাহলে নতুন করে যে আসবে আমি কিন্তু তাকে বলে দিতে পারবো যে ওই রাস্তায় কি কি বিপদ রয়েছে এবং কি কি শর্টকাট রয়েছে, যেখান থেকে তুমি খুব দ্রুত এবং খুব সহজে অন্যদের থেকে আগে পৌঁছে যেতে পারো। তাহলে এই অ্যাডমিশনের জন্য এই অ্যাডমিশন টাইমের এই সংক্ষিপ্ত সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে, সেটা হচ্ছে প্রপার মেন্টরিং, প্রপার গাইডেন্স এবং প্রপার কনসিস্টেন্সি এবং রেজিস্ট্যান্স। তোমাদের নিয়মিত পড়াশোনা করতে হবে, কোনো ফাঁকিবাজি করা যাবে না। কারণ কি, বিশ্ববিদ্যালয়ে পড়লেই কি চিল আর চিল। দেখবো অনেকে এই একটা কথা, এটা জাস্ট এখন একটা প্রবাদের মতো হয়ে গেছে, লোকমুখে এত প্রচলিত, বিশ্ববিদ্যালয়ে উঠলে চিল আছে। হ্যাঁ, আসো বিশ্ববিদ্যালয়ে আসো, এই চিল নাকি অন্য কিছু এটা দেখার জন্য হইলেও তোমাদের নিজেদের আসতে হবে। তাহলে তোমরা সকলে তো চাও, তাই না, যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে নিজেদের তোমাদের পদচারণায় সেগুলো মুখর হয়ে উঠুক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাই চায়, তোমাদের বড় সিনিয়র যারা রয়েছে তারাও চায়, এবং এটা তোমাদের কাছেও একটা স্বপ্ন। তাহলে আজকে শিমু ইসলাম, আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। ক্লাসে এভাবে নিয়মিত ক্লাসে সংযুক্ত থাকবে, কখনো ক্লাস মিস দেবে না। এবং তোমাদের জন্য লাস্ট একটা মেসেজ, সেটা হচ্ছে আমাদের ঢাবি যে খ ইউনিটের স্বপ্নপূরণ ব্যাচ 4.0, যে কোর্সে তোমরা পেয়ে যাচ্ছ 130+ লাইভ ক্লাস, 100+ আর্কাইভ ক্লাস, ফাইনাল মডেল টেস্ট সহ সাবজেক্ট ভিত্তিক যে প্রো বুক গুলো রয়েছে, সেই প্রো বুক এবং আমাদের যে অভিজ্ঞ শিক্ষক যে টিচার প্যানেল রয়েছে, তারা তোমাদের কিন্তু প্রপার একটা গাইডেন্স এবং খুব স্মুথ ওয়েতে এই জার্নিটা তোমাদের কমপ্লিট করাতে পারে। তো সেক্ষেত্রে তোমরা এখন পর্যন্ত অনেকেই সংযুক্ত হয়েছো, অনেকে আমাদেরকে নক দিচ্ছ যে ভাই কিভাবে সংযুক্ত হবে, এটসেট্রা এটসেট্রা। তোমার যদি কোনো সমস্যা হয়, অসুবিধা হয়, যে তোমরা বুঝতে পারছো না কিভাবে যুক্ত হবে আমাদের সাথে এই কোর্সে, তাহলে তোমরা ফোন করে জেনে নিতে পারো। নিচের স্ক্রিনে দেওয়া যে একটা নম্বর ছিল, সেই নম্বরে তোমরা ফোন দিয়ে দিতে পারো, এবং তোমরা দেরি না করে ক্লাসে কি হবে, আমাদের এই যে কোর্সে তোমরা এনরোল হয়ে ফেলো। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্ত করে দিতে যাচ্ছি। আশা করি পরবর্তীতে বাংলা বিষয়ের ওপর অন্য যে কোনো একটা টপিকে আবার আমি আসবো তোমাদের সামনে ক্লাস নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সকলকে।